নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একটা যুবকদের শান্তিপূর্ণ আন্দোলন এবং সেই আন্দোলনটা ডিজিটাল আন্দোলন, কিন্তু তা হলে কি হবে সেটা এই মুহূর্তে যারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার কিংবা ডবল ইঞ্জিন প্রত্যেকটা স্টেটেই সরকার চালাচ্ছে বিজেপি, তাদেরকে যেমন তাদের ভিতটাই নাড়িয়ে দিয়েছে, তাদের আইটি সেলের সম্পূর্ণ প্রয়াসটাই নাড়িয়ে দিয়েছে, ঠিক সেই জায়গা থেকেই এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু ইলেকশন কমিশনার তারও ভিতটা নাড়িয়ে দিয়েছে, তাকেও প্রশ্ন করছে। এবং অন্যদিকে বিজেপির একের পর এক নেতা প্রশ্ন চিহ্নের মুখোমুখি তাদেরকে দাঁড়াতে হচ্ছে। তার কারণ ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে যে ফলোয়ারশিপ নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু অবশ্যই সমস্ত রেকর্ড ভেঙে দেবে। মাত্র 5 দিনে, গত 5 দিনে আমরা আপনাদেরকে জানাচ্ছি ককরোচ জনতা পার্টি তাদের ফলোয়ার সংখ্যা এই মুহূর্তে 1,60,00,000 ইনস্টাগ্রামের পেজ অনুযায়ী। একটা ভেরিফাইড নয় এরকম একটা পেজ খোলা হয়েছিল, শুধুমাত্র মজার উপর ভিত্তি করে শুধুমাত্র খোলা হয়েছিল যে সিজিআই অর্থাৎ প্রধান বিচারপতি যদি দেশের যুবকদের ককরোচ বলে সম্মোহিত করেন, তাহলে সেই ক্ষেত্রে একদম সরাসরি আমরা ককরোচ হিসেবেই বেঁচে থাকতে চাই। আমরা চাকরি পাচ্ছি না বলে প্রশ্ন করছি এবং তাই জন্য আমরা ককরোচ। আমরা বিভিন্ন ইস্যুর নিয়ে প্রশ্ন তুলছি, তাই জন্য আমরা ককরোচ। ককরোচ বলতে আরশোলা, এই বিষয়টাই কিন্তু সরাসরি উঠে আসছিল এদের বক্তব্যের মাধ্যমে। এবং সেখানেই দেখতে 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 লাফিয়ে লাফিয়ে যেভাবে ফলোয়ার সংখ্যা বাড়ছে, সেটা রীতিমতন চিন্তার ভাঁজ ফেলেছে কিন্তু দেশের একদম শাসক দলের ওপর। তার কারণ তাদের ইনস্টাগ্রাম পেজে এখনো পর্যন্ত 8.6 মিলিয়ন ফলোয়ার, যেখানে ককরোচ জনতা পার্টি তাদের পেজে এই মুহূর্তে 16 মিলিয়ন সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার আপনারা বলতে পারেন। তো সেইটা কিন্তু অবশ্যই এত বড় ভারতবর্ষের ডিজিটাল বিপ্লব কিন্তু খুব একটা হয়নি, এবং সেটাকে অনেকেই কিন্তু নেপাল এবং বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন। কিন্তু সেখানেও এই যে পেজের ফাউন্ডার তারা কি উত্তর দিচ্ছেন সমস্তটা আপনাদের পড়ে শোনাবো, এবং অবশ্যই কিভাবে বিপদে পড়তে চলেছেন ইলেকশন কমিশনার, কারণ ইলেকশন কমিশনারকে নিয়েও তাদের কিন্তু বক্তব্য রয়েছে ককরোচ জনতা পার্টি, সেটাও আপনাদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ অনেকগুলো ভিডিও ইনফরমেশন আপনাদের এই একটা ভিডিও আমরা দেব। আপনাদের এই মুহূর্তে জানাই যে বিজেপিকে আনফলো করতে বলছে ককরোচ জনতা পার্টি তাদের ইনস্টাগ্রাম পেজে, এবং মানুষ সেটা করছেনও বটে। অর্থাৎ বিজেপির যে ইনস্টাগ্রাম পেজের ফলোয়ারশিপ ছিল সেটা গত 24 ঘন্টা এবং 48 ঘন্টায় ক্রমাগত নিম্নগামী হয়েছে গ্রাফটাই। আপনাদের জানাই এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তারা বলছে তাদের স্লোগান ওয়াইজ, আমরা অলস এবং আমরা আরশোলা। তার কারণ একদম দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি সুপ্রিম কোর্টে বসে বলেছিলেন যে এই মুহূর্তে দেশের যুবক যুবতীদের হাতে কোনো কাজ নেই, তারা আনএমপ্লয়েড, এবং সেই জায়গা থেকেই তারা সম্পূর্ণ দিকভ্রান্তর মতন এক একটা বিষয় বেছে নিচ্ছে। কখনো সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিচ্ছে প্রতিবাদ করার জায়গা হিসেবে, কখনো আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকেই এই ধরনের তারা আরশোলার মতন আচরণ করছে, অর্থাৎ অলস এবং বিভিন্ন বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ানো। সেই জায়গা থেকে আরশোলার সঙ্গে তুলনা করেন দেশের প্রধান বিচারপতি দেশের যুবকদের, কিন্তু সেখান থেকেই এই মুহূর্তে গুরুতর একটা বিপ্লব যে তৈরি হবে সেটা বোধহয় কেউ ভাবতে পারেননি। এবং অভিজিৎ দীপাঙ্কে তিনি একটি পোস্ট করেন, এবং সেই পোস্টটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য তৈরি হয়েছে। তখন তিনি বলছেন যে আমাদের ইনস্টাগ্রামে এত ফলোয়ার বেড়ে গিয়েছে, সেটাকে দেখে সম্পূর্ণভাবে কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হচ্ছে, এবং হ্যাক করতে যখন তারা পারেনি, আমাদের এক্স হ্যান্ডেলে যে অ্যাকাউন্ট অর্থাৎ টুইটারে যে অ্যাকাউন্ট আমরা খুলেছিলাম সেটাকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে একদম এই যে অভিজিৎ দীপাঙ্কে যিনি এই পেজটা খুলেছেন, যিনি এটার ফাউন্ডার, সেই পেজটা কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাইড নয়, অর্থাৎ কোনোভাবেই কিন্তু সেই পেজটার পাশে নীল টিক আপনারা দেখতে পাবেন না। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এই একই নাম দিয়ে বহু বহু পেজ ইতিমধ্যে খুলতে শুরু করেছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট একটা তৈরি হয়েছে। এবং কেন আপনাদেরকে বললাম যে ইলেকশন কমিশনার তিনি চাপে পড়ে যেতে পারেন, তার কারণ তারা একটা ওয়েবসাইটও শুরু করেছে। এই ককরোচ জনতা পার্টি নামে একটি ওয়েবসাইট গুগলে গেলে আপনারা যদি সার্চ করেন, একটি ওয়েবসাইট আপনাদের সামনে আসবে, এবং সেখানে সম্পূর্ণ তারা বলছে যে এই পেজে যারা থাকবে তাদেরকে জানানো হচ্ছে আমাদের 5টি এজেন্ডা আপাতত রয়েছে। এবং 5টি এজেন্ডা কি কি?
পাঁচটি এজেন্ডা হচ্ছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা প্রথমেই যেটা, যে কোনো সিজেআই যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন তিনি পরবর্তীতে আফটার রিটায়ারমেন্ট তিনি রাজ্যসভার সাংসদ পদ নিতে পারবেন না। এটা কিন্তু আগেও হয়েছে। এই সাংসদ পদের লোভে লোভে হয়তো তিনি কখনো একদম পক্ষপাতদুষ্ট আচরণ করবেন, সেই জায়গাটার জন্য এইটা কিন্তু একদম সরাসরি না করা হয়েছে তাদের ইস্তেহার অনুযায়ী। দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে যে যদি ভোটারদের রাইট কেড়ে নেওয়া হয়, সঠিক ভোটার, ন্যায্য ভোটার, বৈধ ভোটারের রাইট কেড়ে নেওয়া হয় ইলেকশন কমিশনের মাধ্যমে, তাহলে ইলেকশন কমিশনারকে ইউএপিএ আইনের দ্বারা অ্যারেস্ট করতে হবে। ইউএপিএ আইনটা হচ্ছে দেশ বিরোধী, খুব কঠিন একটা আইন, দেশ বিরোধী কাজকর্ম করলে ইউএপিএ লাগু করা হয় তার উপর। তো সেই ক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হবে। এছাড়াও মহিলাদেরকে 50% রিজার্ভেশন দিতে হবে। কোনো ব্যক্তি যদি একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে যান তাহলে তিনি অন্তত 20 বছর ভোটে লড়াই করতে পারবেন না। এই ধরনের বিভিন্ন কিছু বক্তব্য রাখা হয়েছে, 5টা মোট বক্তব্য। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনার, তার জন্য অবশ্যই একটা চাপ তৈরি হচ্ছে। তার কারণ যদি এইভাবে আমরা দেখতে পেয়েছি যে অপোজিশন বারংবার ভোট চুরির কথা বলেছে, রাহুল গান্ধী ভোট চুরির কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চুরির কথা বলেছেন, একদম সরাসরি অরবিন্দ কেজরিওয়াল তিনি ভোটে কারচুপির কথা বলেছেন। তো বিরোধীদের বক্তব্য যখন কোথাও গিয়ে পানসে ঠেকছে, কোথাও তার কোনো এফেক্ট দেখা যাচ্ছে না, একইভাবে ইলেকশন কমিশন চলছে, সেটা বারংবার বিরোধীরা অভিযোগ করছে, তখন যুবদের পক্ষ থেকে যদি একটা আন্দোলন তৈরি হয় দেশের ভোটার রাইটকে নিয়ে, সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে গণেশ কুমার তার একটু চিন্তার ভাঁজ পড়বেই কপালে। কারণ ককরোচ জনতা পার্টি, তার মধ্যে যারা যুক্ত হচ্ছে তারা নিজেদেরকে আই অ্যাম ককরোচ হ্যাশট্যাগ ধরে ইউজ করছে এবং সেটা কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। আপনারা আগামীকাল সকালে দেখবেন এই পেজে 2 মিলিয়ন মিনিমাম কিন্তু ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ 2 কোটি দেশের যুবক যুবতীরা এটার মধ্যে যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছে? কোথাও গিয়ে তারা বুঝতে পারছে যে বিজেপি তাদেরকে শেল্টার দিতে পারছে না, তারা বুঝতে পারছে যে কংগ্রেস বা সামগ্রিক অপোজিশন তাদেরকে শেল্টার দিতে পারছে না। এবং ইনস্টাগ্রাম কারা ইউজ করে আপনাদের একটু বোঝাই। আজকের দিনে ইনস্টাগ্রামটা কিন্তু শুধুমাত্র যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের ইউজ করার একটা প্রেক্ষিত তেমন নয়, কারণ সবার হাতেই এখন ফোন আছে, স্মার্টফোন আছে, এবং ইনস্টাগ্রামটা তাদের একটা অল্টারনেটিভ মিডিয়াম। এবং ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু একটা অল্টারনেটিভ রোজগার করার রাস্তা তৈরি হয়েছে যুবক যুবতীদের কাছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম নেপালের ক্ষেত্রে হয়েছিল। তো অনেক জার্নালিস্ট একদম অভিজিৎ দীপাঙ্কে তাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করছে যে আপনারা কি কোথাও গিয়ে এই মুহূর্তে একদম নেপাল এবং বাংলাদেশের মতোই একটা প্রেক্ষিত তৈরি করতে চাইছেন? তো সেই ক্ষেত্রে অভিজিৎ দীপাঙ্কে কি বলছেন? তিনি বলছেন, many journalists have been asking me whether this Gen Z movement will turn into what happened in Nepal or Bangladesh. Let me make this absolutely clear. Do not insult or underestimate the Gen Z of India by making such comparison. The youth of this country are far more mature, aware and politically conscious than many give them credit for. They understand their constitutional rights and will express their dissent through peaceful and democratic means. অর্থাৎ ভারতবর্ষের যুবক যুবতী তাদেরকে এতটা বোকা ভাববার কিংবা এতটা ক্লুলেস ভাববার কোনো কারণ নেই, সেটা কিন্তু একদম সরাসরি পেজের যে ফাউন্ডার তিনি জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে নেপাল এবং বাংলাদেশে যে ধরনের একটা অশান্তি তৈরি হয়েছে সেটা কখনোই ভারতবর্ষে তৈরি হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ ভারতবর্ষের যে যুব সম্প্রদায় তারা জানে তাদের পলিটিক্যাল রাইটটা কি, তারা জানে তাদের কনস্টিটিউশনাল রাইটটা কি, এবং তারা পিসফুল আন্দোলন করে কিভাবে নিজেদের দাবিটাকে রাখতে হয় সমাজের সামনে, সরকারের সামনে, সেটা তারা জানে। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে সামগ্রিক বিষয়টা অবশ্যই একটা ক্রান্তি, সেই দিকেই কিন্তু রূপরেখাটা যাচ্ছে। এবং অবশ্যই সাধারণ মানুষের ক্ষোভ যে কোন ভাবে কোথা দিয়ে আছড়ে পড়বে সেটা কেউ জানে না। একটা সামান্য কথা, কিন্তু সামান্য কথার এত বড় অভিঘাত সারা দেশের যুব সম্প্রদায়, জাত ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে এক জায়গায় তাদেরকে আনছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভাববার বিষয়। ভাবতে হবে দেশের শাসক দলকে, ভাবতে হবে দেশের বিরোধীদের, কারণ কেউই এই যে 1.5 কোটি মানুষ একত্রিত হয়েছেন তাদেরকে শেল্টার দিতে পারেনি বলেই কিন্তু তারা এই একটা নতুন নিজেদের মতো একটা স্পেস তৈরি করতে চাইছে। এবং এই যে অভিজিৎ দীপাঙ্কে তার সম্বন্ধে বিভিন্ন জায়গায় আমরা কথা শুনতে পাচ্ছি, তিনি আগে আম আদমি পার্টির সাপোর্টার ছিলেন এবং আম আদমি পার্টির হয়ে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে তিনি একদম সরাসরি বলেওছেন এই বিষয়ে
ইনস্টাগ্রামে এসে যে হ্যাঁ আমি আম আদমি পার্টির হয়ে কাজ করেছি, কিন্তু তার মানে কি এটা যে আমি পরবর্তীতে নিজে একটা মুভমেন্ট তৈরি করতে পারবো না? এই ধরনের তো কোনো কথা নেই। আমি এই মুহূর্তে আম আদমি পার্টির হয়ে কাজ করছি না। বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে চর্চা শুরু হয়েছিল যে এইটাকে ফান্ড করছে কে। যে কোনো কিছুই যখন বিখ্যাত হয়ে যায় তখন মানুষ তার পেছনে ফান্ডিং খুঁজতে চায়, কোনো কিছুই সাধু প্রয়াস বলে তারা গ্রহণ করে না, সমাজের এটাই নিয়ম। তো সেই জায়গা থেকেই এই মুহূর্তে তাদেরকে ফান্ড করছে কে? অনেকে বলছিলেন তৃণমূল কংগ্রেস, অনেকে বলছেন আম আদমি পার্টি, অনেকে বলছিলেন একদম বিদেশে বসে থাকা রাহুল গান্ধীর কোনো না কোনো একদম বন্ধু এটাকে ফান্ড করছেন। কিন্তু আদপে যিনি ফাউন্ডার তিনি বলছেন যে না, কেউই এটার ফাউন্ডার নয়, তার কারণ আমরা সম্পূর্ণ সিস্টেমের বিরুদ্ধে। কিন্তু আমি অবশ্যই আম আদমি পার্টি হয়ে আগের যে করা আমার পোস্টগুলো 2019, 2014, 2015 পর্যন্ত, এই পোস্টগুলো ডিলিট করে দিই রাঘব চাড্ডার মতন। কারণ রাঘব চাড্ডা যখন নিজে একদম সরাসরি আম আদমি পার্টি থেকে বিজেপিতে গিয়েছেন, তিনি আগে ধরে ধরে তার সমস্ত পোস্ট বিজেপির অ্যান্টি বিজেপি যে পোস্টগুলো সেগুলো ডিলিট করতে শুরু করেছিলেন। যেটা দিয়ে শুরু করলাম যে শাসক দল যাদের আইটি সেল নিয়ে এত চর্চা হয়, যাদের আইটি সেল এতটা স্ট্রং বিজেপির, সেই আইটি সেল দ্বারা পরিচালিত ইনস্টাগ্রাম পেজের ফলোয়ারকে মাত্র 5 দিনে মাথা দিয়ে দিল দেশের যুব সম্প্রদায়। একটা আনভেরিফাইড অ্যাকাউন্ট, সেটাতে এত ফলোয়ার হয়ে গেল, সেটা কোথাও কি গিয়ে এই মুহূর্তে একটু ভাবনার উদ্রেক ঘটায় না? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। আপনাদের সামনে রাখলাম, সম্পূর্ণটা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।